প্রিয় দর্শক, আপনারা অনেকেই অনেক রকম কাহিনী শুনেছেন, কিন্তু আজকে যা শোনাবো একেবারেই আলাদা এবং স্পেশালও বলা যায়। আজকে আমি এমন এক নেতার কথা বলতে যাচ্ছি যাকে অনেকেই ভালোবাসেন এবং কিছু কিছু মানুষ অপছন্দও করেন, কিন্তু কেউ মিথ্যাবাদী বলতে পারেন না। তিনি একজন এমনই নেতা যার মুখে ভারতের সংবিধান থাকে, থাকে মজলুমদের আওয়াজ। ইনি এক এমন নেতা যার ভাষণ সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে এবং রাস্তা থেকে সংসদ পর্যন্ত ওনার আওয়াজ পৌঁছতে থাকে। এই ব্যক্তির আওয়াজে এতটাই জোশ আর জুনুন আছে, সভাতে থাকা প্রত্যেকটা মানুষের শিরায় শিরায় রক্তের লাভা দৌড়াতে থাকে। এই ব্যক্তির পক্ষে কিংবা বিপক্ষে আপনি হতে পারেন, কিন্তু আপনি ওনার বক্তব্য শোনা বন্ধ করতে পারবেন না। এই ব্যক্তি কখনো নিজেকে মুসলমানদের নেতা বলে না, কিন্তু রাজনৈতিক ভোট ব্যাংক তাকে ওই খাঁচাতেই বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, যা উনি পছন্দ করেন না। আমি কথা বলছি ভারতীয় রাজনীতিতে শক্তিশালীভাবে উপস্থিত রাখার যোগ্য ব্যারিস্টার আসাউদ্দিন ওবাইসি সাহেবের। ওনার কাহিনী শুরু করার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি ক্লিক করে অল করে দিন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন। চলুন এবার শুরু করা যাক। ব্যারিস্টার আসাউদ্দিন ওবাইসি সাহেবের জন্ম 1969-এর 13 মে হয়েছিল। ওনার জন্ম হয়েছিল হায়দ্রাবাদের মাটিতেই। ওআইসি এক রাজনৈতিক পরিবার থেকে আসেন। ওআইসির দুটো ভাই আছে, যার মধ্যে আসাউদ্দিন ওবাইসি সাহেব সব থেকে বড়। ওআইসির সাল 1996-এ ফারহিন ওআইসিকে ইসলাম শরীয়ত অনুযায়ী বিবাহ করেন। এই ওআইসি দম্পতিতে 6 সন্তানও আছে, এক ছেলে এবং 5 মেয়ে। অনেকেই জানেন যে আসাউদ্দিন ওবাইসির পিতা রাজনীতিতে ছিলেন। তাছাড়া আসাউদ্দিন ওবাইসির দাদাও রাজনীতিতে বিশেষ ভূমিকায় ছিলেন। ওনার ভাইয়ের নাম আকবরউদ্দিন ওবাইসি আর দ্বিতীয় ভাইয়ের নাম বোরহানউদ্দিন ওবাইসি। আসাউদ্দিন ওবাইসির পিতার নাম সুলতান সালাউদ্দিন ওবাইসি আর মায়ের নাম নাজমুন্নেসা ওয়াইসি। ব্যারিস্টার আসাউদ্দিন ওবাইসির ছেলের নাম সুলতান উদ্দিন ওয়াইসি আর 5 মেয়ের নাম খুদশিতা ওবাইসি, ইয়াসমিন ওয়াইসি, আমিনা ওয়াইসি, মাহিন ওয়াইসি আর আতিকা ওয়াইসি। আসাউদ্দিন ওবাইসি লন্ডন থেকে ওকালতি লেখাপড়া করেছেন। এর আগে আসাউদ্দিন ওবাইসি নিজের শহর হায়দ্রাবাদ থেকে প্রারম্ভিক শিক্ষা অর্জন করেছিলেন। এছাড়া আসাউদ্দিন ওবাইসির কাছে ব্যাচেলর অফ আর্টসের ডিগ্রি রয়েছে। এই ডিগ্রি উনি ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত করেছেন। এছাড়া উনি লন্ডনের বিশ্ববিদ্যালয় থেকে ওকালত পড়াশোনা পুরো করেছিলেন। সংসদে যখন ওআইসিকে জেরা করতে শোনেন, সত্যিই তখন ওনার ভেতরের উকিল নিজের উপস্থিতির চ্যালেঞ্জ করায়। এইসব ভাষণের কারণে প্রত্যেকটা মিডিয়ায় ঝড়ের গতিতে ওনার ভাষণ ভাইরাল হতে থাকে। ওআইসি এবং অঞ্জনা ওম কশ্যপের জুরি সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড লোকপ্রিয়। যখন অঞ্জনা এবং ওআইসি কোনো টিভি ডিবেটে একসাথে আসেন, তখন সেই ডিবেট কোটি কোটি মানুষ শুনতে ও দেখতে থাকেন। আর এছাড়া চ্যানেল টিআরপি এর গ্যারেন্টি হয়ে যায়। এছাড়া এই যুগলবন্দিকে কিছু লোক এমন জায়গায় নিয়ে গেলেন যে সেখানে ওআইসি মঞ্চের মাধ্যমে মানুষকে এই ধরনের খারাপ কার্যকলাপের জন্য জানালেন। ব্যারিস্টার আসাউদ্দিন ওবাইসি সাহেব রাজনীতিতে পা রেখেছিলেন সাল 1994-তে। উনি অন্ধ্রপ্রদেশের চারমিনার বিধানসভা থেকে প্রথমবার সিট লড়েছেন এবং সেই লড়াইয়ে উনি জিত হাসিল করেছিলেন। এবং সাল 2004-এ ওবাইসি লোকসভার সিট লড়েছিলেন। উনি এই লড়াই নিজের শহর হায়দ্রাবাদ থেকে লড়েছিলেন আর এখনও পর্যন্ত হায়দ্রাবাদ থেকেই লোকসভার সিট লড়ে জিত হাসিল করতে থাকেন। এই সিট এখনও পর্যন্ত ওনার দখলে চলতে থাকে। ওই কার্যকলাপের সময় স্থানীয় ক্ষেত্র বিকাশ এবং সামাজিক ন্যায় এছাড়া রক্ষা সমিতির সদস্যও থাকেন উনি। 2009-এ লোকসভার ভোটে আসাউদ্দিন ওবাইসি আবারও নির্বাচিত হয়েছিলেন এবং রক্ষা সমিতির আচার নীতি এর
সদস্য হয়ে গেলেন। হায়দ্রাবাদের সাংসদ ওআইসির আওয়াজ সংসদে এমনভাবে গুঁজে যে পুরো দেশ ওনাকে শোনে। সংসদে তো অনেক সাংসদ বসে, কিন্তু ওআইসির ভঙ্গিমা এবং চলন গঠন একেবারে আলাদা। এবং উনি সংসদে বসার সময় যেমনভাবে দলিল সঙ্গে রাখেন, অন্য কেউ তা কখনোই পারে না। আপনি ওনাকে রাজনৈতিক, সামাজিক ও অসামাজিকভাবে ওনার পক্ষে বা বিপক্ষে হতে পারেন, কিন্তু এমন হতেই পারে না যে আপনি ওনার কথা কিংবা বক্তৃতা শোনেন না। আপনি এখনও এমন কোনো দ্বিতীয় রাজনৈতিক নেতা দেখেননি যা ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের মতো হতে পারে। ওআইসির প্রত্যেকটা ভাষণ আর লড়াই ভারতের সংবিধানের গণ্ডির মধ্যে থাকে। উনি হিন্দুত্ববাদী বিচারধারার বিপক্ষে থাকেন, কিন্তু হিন্দুর পক্ষেই থাকেন। ওআইসি হিন্দুত্ববাদী রাজনীতির বিরোধিতা করেন। উনি ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ দেশ গড়ে তুলতে চান। এছাড়া উনি ভারতের পিছিয়ে পড়া সংখ্যালঘু, এসসি, এসটি, ওবিসি মাইনরিটিদের প্রত্যেকের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেন। এক কথায় ওআইসি প্রত্যেকটা অন্যায়ের বিরোধিতা করেন। উনি আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না। আসাদুদ্দিন ওয়াইসির বিবাদের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক। সাল 2016-তে মহারাষ্ট্রের একটি র্যালিতে আসাদুদ্দিন ওয়াইসি ভারত মাতা কি জয় বলবো না বলে বিবাদ দাঁড় করে দিয়েছিলেন। এটাকে নিয়ে আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের অনেক আলোচনা হয়েছিল। এমনকি আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের উপর এক মতদান এজেন্ট ওকে জানে মারার ধমকিও দিয়েছিল। কেসও হয়েছিল। এছাড়া সাল 2015-তে 15 নম্বর লোকসভা ভোটের প্রদর্শনের জন্য সাংসদ রত্ন পুরস্কার দিয়ে সম্বোধিত করা হয়েছিল। আসাদুদ্দিন ওআইসি হাসপাতাল ও রিসার্চ সেন্টারের অধ্যক্ষ আছেন, যার শিলান্যাস স্বর্গীয় আলহাজ মাওলানা আব্দুল ওয়াহেদ ওআইসি সাহেব করেছিলেন। ওআইসি হাসপাতালে আল্ট্রা আধুনিক মেশিনারি, সমস্ত রকম ব্যবস্থা রয়েছে, যার কারণে হাসপাতাল চিকিৎসা, শিক্ষা অনুসন্ধান এবং চিকিৎসা দেখভাল এবং পেশেন্টদের খুব সুন্দর সুবিধা রয়েছে। এছাড়া হাসপাতালে শিক্ষা, অনুসন্ধান এবং চিকিৎসার দেখভাল রাষ্ট্রীয় আন্তর্রাষ্ট্রীয় এজেন্সির মারফত করা হয়। 4 ফেব্রুয়ারি 2022-এ অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের অধ্যক্ষ আসাদুদ্দিন ওয়াইসির গাড়ির উপর কিছু অজ্ঞাত মানুষ হামলা করেছিল। সেই হামলার কারণেই প্রশাসন আসাদুদ্দিন ওয়াইসিকে জেড শ্রেণীর শিক্ষায় 4 থেকে 5 এনএসজি কমান্ডো সহ মোট 22 সুরক্ষা কর্মী দিতে চাইলেন। এতে দিল্লি পুলিশ, আইটিবিপি আর সিআরপিএফের কমান্ডো এবং স্থানীয় পুলিশ কর্মীও থাকবেন বলে জানানো হয়। কিন্তু ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব সংসদে এই সুরক্ষা কেউ নিতে রাজি হননি। আসাদুদ্দিন ওয়াইসি স্কুল কলেজ লাইফে ক্রিকেটের শৌখিন ছিলেন। পরে উনি রাজনৈতিক ব্যাটিং করার কোমর বেঁধে সিদ্ধান্ত নিলেন। ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসির এআইএমআইএম পার্টি পুরো ভারতবর্ষে ছড়িয়ে গেছে। এমনকি পশ্চিমবাংলাতেও 2023 ইলেকশন লড়বে বলে জানা গেছে। আসাদুদ্দিন ওয়াইসির নিজের ইমান ও সততার জোরে গুটি গুটি পায়ে চলতে থাকেন। ওনার চলার পথে বাধা অনেক আছে, কিন্তু আল্লাহর দয়ায় সমস্ত রকম বাধা অতিক্রম করে চলতে থাকেন উনি। আমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন। এছাড়া আমাদের মিম নিউজ বীরভূম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে পরের ভিডিওতে। জয় ভীম, জয় হিন্দ। देश की माएं आपसे सवाल कर रही हैं कि आपने उनके मासूम बच्चों को दूध और अंडे से क्यों महरूम करके रख दिया। देश का वो ट्रक ड्राइवर जो नौजवान है आपसे सवाल कर रहा है, उसकी आमदनी 2014 से नहीं बढ़ी मगर उसके खर्चे डबल हो गए। देश का वो प्लम्बर मोदी सरकार से सवाल कर रहा है कि वो 2 साल से बेरोजगार है, कोविड-19 से कर्जों में डूब चुका और एक गैस का सिलेंडर भी खरीद नहीं सकता। मोदी सरकार से देश की 50% आबादी जो नौजवानों की है वो उससे सवाल कर रही है कि हम 50% तो हैं मगर 28% बेरोजगार क्यों है, आपने हमारा मुकद्दर बेरोजगार क्यों बनाकर रख दिया। वो
आज देश के आंगनवाड़ी वर्कर मोदी सरकार से सवाल कर रहे हैं कि हम 4,500 रुपये महाना में कैसे जिंदगी गुजारेंगे, और साथ ही साथ हमको कहा जाता है कि हम फ्रंटलाइन वर्कर बनकर रहें। देश की माएं आपसे सवाल कर रही है मोदी सरकार से कि उज्ज्वला योजना के सिलेंडर जो 2015 में कीमतें थी वो डबल हो गई, आज वो कीमतों को सिलेंडर को रिफिल नहीं करा सक रही हैं। सर, वो आज गरीब घरों की महिलाएं देश के प्रधानमंत्री से सवाल कर रही हैं कि जो कॉस्ट ऑफ बेसिक ग्रोसरीज था वो 68% इजाफा क्यों हो गया, मोदी सरकार को उसकी खबर है या नहीं। आज इस देश का मजदूर मोदी सरकार से सवाल कर रहा है कि 2015 से उसकी तनख्वाहों में सिर्फ 22% इजाफा हुआ है, मगर प्राइस ऑफ एसेंशियल फूड आइटम से 50% इजाफा हुआ है। सर, देश का गरीब जो आज भूखा सो रहा है वो देश के प्रधानमंत्री मोदी से पूछ रहा है कि मैं रात में और मेरे बच्चे भूखे सोते हैं, मगर देश में 215 बिलियनर पैदा हो गए, कब तक गरीब का पैसा बिलियनर को जाएगा, वो गरीब मोदी सरकार से सवाल कर रहा है। देश का नौजवान मोदी सरकार से सवाल कर रहा है कि मैं खेतों में काम कर रहा हूं, मेरी तनख्वाह में इजाफा नहीं होता और मेरी उसमें इजाफा होता है। PLFS सर्वे कहता है कि 42% से आज 45.6% नौजवान खेतों में काम कर रहे हैं। क्या मोदी सरकार जानती है कि नरेगा में फाइनेंशियल ईयर 22 में 8 महीने में 90 मिलियन लोग काम कर रहे हैं? क्या यह इकोनॉमी अच्छी है या इकोनॉमी की बर्बादी को बताता है? क्यों आपने अब तक 15 रियासतों को 4,700 करोड़ रुपये बकाया नहीं दिया मनरेगा? सर, वहीं पर एक फौजी टूटे दिल के साथ देश के प्रधानमंत्री से पूछ रहा है कि आखिर आपने 8 साल में देश की इकोनॉमी को बर्बाद कर दिया, इसीलिए आपने अग्निवीर को लाया। आज वो सिपाही का दिल टूटा हुआ है जिसने अपनी जवानी चीन और पाकिस्तान के फौजों के खिलाफ आंखें डालकर खड़ा हुआ था। आपने इकोनॉमी को बर्बाद कर दिया और अग्निवीर देश के नौजवानों को मुखद्दर बनाकर देश की सुरक्षा से आपने खिलवाड़ किया है। देश के मासूम बच्चे जो स्कूल को जाते हैं देश के प्रधानमंत्री से पूछ रहे हैं कि प्रधानमंत्री जी, आपने हमारे किताबों पर, पेंसिल पर, पेन पर 18% GST क्यों लगा दिया? सर, देश के इकोनॉमिक एक्सपर्ट्स प्रधानमंत्री से पूछ रहे हैं कि हमने कानून बनाया कि कंज्यूमर प्राइस इंडेक्स 2 और 6% के दरमियान होगा, आखिर क्यों वो 7% हो गया? WPI 15% हो गया। सर, देश के 40 करोड़ गरीब से गरीब देश के प्रधानमंत्री को खुलकर जवाब दे रहे हैं और पैगाम पहुंचा रहे हैं कि इन्फ्लेशन करप्शन के बराबर है। वो 40 करोड़ गरीब देश के प्रधानमंत्री से कह रहे हैं कि आपकी सरकार में और यूपीए की सरकार में कोई फर्क नहीं है, इन्फ्लेशन उनकी नजर में करप्शन है। सर, देश के वो गरीब आदमी जो 95% FDs में डालते हैं, वो देश के प्रधानमंत्री से पूछ रहे हैं कि आपकी सरकार के गलत फैसलों से 7% इन्फ्लेशन की वजह से वो 3.5% पर एनम उनको लॉस हो रहा है। सर, वहीं पर देश के गरीब प्रधानमंत्री से पूछ रहे हैं कि हम आपकी गलत पॉलिसियों की वजह से आटा, बिस्किट, टूथपेस्ट कम खरीद रहे हैं। देश के वो लोग जो कर्जों पर घर और गाड़ी लिए थे, उनके 1% लोन इजाफा हो गया क्योंकि आपकी तरफ से गलत पॉलिसियों की वजह से RBI ने 0.9% बढ़ाया तो बैंक्स ने 1% बढ़ा दिया। इस देश का किसान मोदी सरकार से पूछ रहा है कि 31 पैसे के लिए मुझे स्टेट बैंक ऑफ इंडिया NOC नहीं देता है, मगर आपकी सरकार ने ऐसे बड़े बड़े डिफॉल्टरों को 1,45,240 करोड़ रुपए आपने राइट ऑफ कर दिए बैड लोन के लिए। देश का गरीब, सर आई एम कंक्लूडिंग, देश का गरीब देश के प्रधानमंत्री से पूछ रहा है कि आखिर वो कौन सा बड़ा सरमायादार है जिसका नाम ए से शुरू होता है। 14,000 करोड़ दिया जाता है, 12,000 करोड़ दिया जाता है, NPA होता है। ये कब तक ये स्कैम होगा? देश को आप बेवकूफ बनाते रहेंगे। सर, FD रेट्स 0.1% risen, but banks is making 0.8%. What is this? And in conclusion, sir, मैं खत्म करने से पहले याद दिलाना चाहता हूं कि हमारे फाइनेंस मिनिस्टर ने किसी एक बजट स्पीच में एक शेर पढ़ा था, यकीन हो तो कोई रास्ता निकलता है, हवा की ओट भी लेकर चिराग जलता है। मैं कहना चाहूंगा कि फाइनेंस मिनिस्टर साहिबा, आपने गरीबों के चिराग को गुल कर दिया, आपने दौलतमंदों की हवा में इजाफा कर दिया, आपने गरीबों के रास्ते पूरे बंद कर दिए। और शायर ने सही कहा था देश के प्रधानमंत्री के बारे में कि जो कहता था तारे तोड़ कर लाऊंगा, जो कहता था तारे तोड़ कर लाऊंगा,
उसने आसमान ही गिरा दिया मुझ पर। सर ये इनकी पॉलिसी है। सर कंक्लूड कर रहा हूं, ये इनकी Please पॉलिसी। conclude. सर खत्म करें दीजिए, खत्म करें। ये मोदी सरकार की पॉलिसी है। देख लीजिए सर, सिर्फ 50 एमपी बैठे, इनको प्राइस राइज से मतलब नहीं है, मगर देश की जनता का आक्रोश समझिए, गुस्सा समझिए। आपको समझना पड़ेगा, आज गरीब मायूस है सरकार से। थैंक यू सर। Honorable